ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরু করছি এশিয়া কাপের প্রসঙ্গ দিয়ে। আসরে টিকে থাকা ডু অর ডাই ম্যাচে কাল আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবিতে ম্যাচ শুরু হবে রাত 8:30টায়। গ্রুপ পর্বে দুদলই হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করেছে। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে 6 উইকেটে হেরেছে বাংলাদেশ। আর তাতেই সুপার ফোরের সমীকরণ কঠিন হয়ে পড়েছে ফিল সিমন্সের শিষ্যদের জন্য। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয় পেলে আসরে টিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হবে টাইগারদের জন্য। সেক্ষেত্রে আশায় থাকতে হবে আফগানদের বিপক্ষে শ্রীলঙ্কার পরাজয়ের জন্য। আর এই ম্যাচ হেরে গেলে গ্রুপ পর্ব থেকেই নিশ্চিত হবে লিটন দাসের দলের। দর্শক, সহকর্মী রঞ্জন শান্ত এশিয়া কাপ কভার করতে আবুধাবিতে আছেন, আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন। তিনি সামনে থেকে দেখছেন বাংলাদেশ টিমের অবস্থা। যদি কিন্তু অনেক সরল অঙ্কের জটিল সমীকরণ তিনি আমাদেরকে ভেন্যু থেকে জানাবেন। এবং রঞ্জন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ঠিক এই পর্যায়ে। রঞ্জন, আমার প্রথম প্রশ্নের জায়গা সেটা হচ্ছে যে এই ম্যাচের আগে ন্যাশনাল টিমের আবহটা কেমন দেখছেন? কারণ অনেক সময় যেটা দেখা যায় যে মনের বাঘেই তো অনেক কিছু খায়, এবং একটা ম্যাচ হারার পর চেনা প্রতিপক্ষ, ডেফিনেটলি বডি ল্যাঙ্গুয়েজ একটা অনেক বড় বিষয়, মেন্টাল পিস একটা অনেক বড় বিষয়। টিমকে কেমন মেজাজে দেখছেন? আমি একটু কানেকশনের প্রবলেম হয়েছিল, তারপরে হোপফুলি আমি শুনতে পেয়েছি যেটা আপনি জানতে চেয়েছেন যে আবহ কেমন সব মিলিয়ে। দেখুন, বাংলাদেশ দল আসলে একটা করে ম্যাচ খেলছে, পরদিন রেস্ট, তারপরে খুব একটা গ্যাপ পাচ্ছে না। এইবার একদিন পেয়েছে যেটা আজকে, এবং তারা গতকালকে রেস্টে কাটালেও আজকে অনুশীলন সারবে, তারপর আগামীকাল মাঠে নামবে আফগানদের বিপক্ষে। খুব একটা প্রেসার কিংবা একটা জটিল হিসাব নিকাশ করতে হবে, আফগানদের বিপক্ষে খুব বড় ব্যবধানে জিততে হবে কিংবা জয় ছাড়া একেবারে বিকল্প নেই, এরকম খুব একটা সিরিয়াসনেস দেখা যায়নি। সত্যি কথা বলতে এটার পজিটিভ নেগেটিভ দুটোই আপনি ভাবতে পারেন যে হ্যাঁ, মেন্টালি তারা রিল্যাক্সড আছে, ফ্রেশ আছে, চনমনে আছে, পারফর্ম করবে মাঠে হয়তো। অন্যদিকে আফগানদের আমরা যেমন গতকাল গিয়েছিলাম দুবাই একাডেমি মাঠে, আইসিসি একাডেমি মাঠে আফগানদের দেখেছি, সেখানে মোহাম্মদ নবী কফি খাচ্ছেন এবং আফগানরা প্র্যাকটিস করেছেন। তারা একেবারেই নির্ভর, কারণ এই বাংলাদেশকে তারা 12 বারে 7 বারই হারিয়ে দিয়েছে। এখন একদিক থেকে আপার হ্যান্ডেই তারা সবসময় বলা যায়, গত ওয়ার্ল্ড কাপেই তো তাদেরকে হারিয়ে তারা সেমিফাইনালে উঠলো। এবং জনাথন ট্রট একটু আগে সংবাদ সম্মেলনে কিন্তু এই কথাই বলেছেন যে বাংলাদেশকে হারানোর আমাদের অভিজ্ঞতা রয়েছে এবং বড় মঞ্চে হারানোর অভিজ্ঞতা রয়েছে, সুতরাং আমরা খুব একটা চাপ নিচ্ছি না। তো আবহ আসলে দুই দলের দিক থেকে প্রেশার খুব একটা বোঝা যাচ্ছে না, তবে স্বাভাবিকভাবে আফগানদের বিপক্ষে বাংলাদেশের চিন্তাটা বা সমীকরণের চাপটা একটু বেশিই থাকবে। বাংলাদেশ টিমের কি এর মধ্যে কোনো প্র্যাকটিস সেশন হয়েছে কিনা সেটা একটু জানাবেন। এবং পরিসংখ্যান যেটা বলে আফগানদের এগেনস্টে সবসময় বাংলাদেশের বাহাতি স্পিনাররা একটা প্রভাব বিস্তার করেছেন। এবং ওয়ার্ল্ড ক্রিকেটেও লাস্ট আমরা যখন দেখলাম যে পাকিস্তান ইউএই সিরিজটা হলো, সুফিয়ান মুকিম এবং সেই সঙ্গে নওয়াজের সামনে দাঁড়াতেই পারেনি আফগান ব্যাটাররা, সেরকম ঘটনাও আছে। সেক্ষেত্রে একাদশে রদবদলের জায়গাটা নাসুমের সম্ভাবনা কতখানি দেখছেন, বা এর মধ্যে কোনো প্র্যাকটিস সেশন হয়েছে কিনা, সেখান থেকে হয়তো বা কিছু একটা আশা তো করতে পারেন আপনি? আমি ঠিক এই মুহূর্তে মুশতাক আহমেদ কথা বলছেন এবং কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে প্রেস কনফারেন্স, তারপরে একটা কমপ্লিট সেশন হবে বাংলাদেশের প্র্যাকটিসের, যেটা এখনো শুরু হয়নি, ঠিক কিছুক্ষণের মধ্যে শুরু হবে। অন্যদিকে আপনি যদি বলেন যে একাদশে পরিবর্তনের কথা, হ্যাঁ আপনি একেবারে এক্সাক্ট পয়েন্ট বলেছেন যে নাসুম আহমেদ তিনি ইন করতে পারেন, রিশাদকে জায়গা ছেড়ে দিতে হতে পারে। ইনফ্যাক্ট প্রশ্ন করা হয়েছে রিশাদকে নিয়ে যে অভিজ্ঞতা কম থাকায় তিনি ঠিকমতো লাইন লেন্থ মেনটেন করতে পারেননি এবং একেবারে 18 দিয়েছেন গত ম্যাচটাতে। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ দলে ঢোকার সম্ভাবনা অনেক বেশি। এর কারণটা টপ অর্ডারে যে 4 জন ব্যাটার গত ম্যাচে অর্থাৎ হংকং ম্যাচে আফগানিস্তানের ব্যাট করেছে, আপনি যদি ধরেন যে সিদ্দিকুল্লাহ অটল কিংবা জাদরান কিংবা গুরবাজ এবং মোহাম্মদ নবী 4 নম্বরে ব্যাট করেছে, তো 4 জনের মধ্যে কিন্তু 3 জনই রাইট হ্যান্ডার। তো সেক্ষেত্রে একটা জায়গা তো পাচ্ছেই বলা যায় নাসুম। এছাড়া আসলে যদি বলি যে হ্যাঁ, টপ অর্ডারের একটা পরিবর্তন আসতে পারে, হৃদয়ের জায়গায় সাইফকে নেওয়া হতে পারে, পেস ডিপার্টমেন্টও একটা পরিবর্তন আসতে পারে, তাসকিন ব্যাক করতে পারেন শরীফুলের জায়গায়। তো এই পরিবর্তনগুলো অবশ্যই বাংলাদেশ দল নিয়ে খেলবে এই ম্যাচটাতে, তাই মনে হচ্ছে এখন পর্যন্ত। এবং মুশতাক আহমেদ এটাও বলেছেন যে তাদের স্পিন অ্যাটাক সামলানো মিডল ওভারে, সেটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে। আর বাংলাদেশ যদি সেটা করতে পারে, বাংলাদেশের বোলিং স্ট্রেংথটা নিয়ে আত্মবিশ্বাসী তারা। রঞ্জন, আপনি আমাদের সঙ্গে থাকবেন, আমরা একটা রিপোর্ট দেখেছি, আপনারই করা একটা রিপোর্ট, সেটা দেখে এসে আবার আপনার সঙ্গে যুক্ত হব এবং কিছু আলোচনা করতে চাই। রঞ্জন শান্ত আমাদের সহকর্মী, তিনি এশিয়া কাপ কভার করতে আবুধাবিতে আছেন, আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন। তিনি একটা রিপোর্টও করেছেন, সেই রিপোর্টটা দেখবো। সেই রিপোর্টটা মূলত আসলে বাংলাদেশ টিমের
পরবর্তী রাউন্ডে যাওয়ার অর্থাৎ টপ 4-এ যাওয়ার সমীকরণটা নিয়ে, কারণ এখন অনেক যদি কিন্তু সরল অঙ্কের উপর কিন্তু বেস করে আছে বাংলাদেশের সেই লাইন আপটা যে তারা শেষ চারে যেতে পারবে কিনা। আমরা একটু দেখে আসবো যে বাংলাদেশের সমীকরণটা এই মুহূর্তে কেমন। আবুধাবির রাস্তায় ঘুরে আপনি একটু পরপর পাবেন গ্রোসারি, একটু পরপর পাবেন সেলুন কিংবা অন্যান্য সব, কিন্তু অঙ্ক শেখার কোনো জায়গা নেই। ম্যাথ টিউশন নিতে পারলে ভালো হতো, কারণ বাংলাদেশের গণমাধ্যম কর্মী হিসেবে কিংবা বাংলাদেশের সমর্থকদের অঙ্ক কি কঠিন সেটা হাড়ে হাড়ে টের পেতে হচ্ছে। আরও একটা বড় টুর্নামেন্টের আগে ডু আর ডাই ম্যাচ কিংবা সেই সমীকরণ যে আসবে বোঝা গিয়েছিল, তাই হয়েছে। গ্রুপ অফ ডেতে পড়ে বাংলাদেশ পরের ধাপে যেতে পারছে না, হাঁসফাঁস অবস্থা। একটু সহজ করে যদি বলি বাংলাদেশের সামনে কি সুযোগ রয়েছে সুপার 4-এ যাওয়ার, প্রথমত আফগানিস্তানের সঙ্গে ম্যাচটা জিততে হবে। না জিততে পারলে 17 তারিখের ফ্লাইট ধরে সোজা ঢাকা। জিততে যদি পারে বাংলাদেশ তাহলে কি সমীকরণ? তাহলেও তাকিয়ে থাকতে হবে অন্য দলের পরাজয়ের দিকে, অর্থাৎ আফগানিস্তানকে হারালো বাংলাদেশ, ধরে নিচ্ছি এরপর 18 তারিখের ম্যাচটা একটা অঘোষিত সেমিফাইনালে রূপ নেবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান। আর অন্যদিকে শ্রীলঙ্কার যে দুটো ম্যাচ বাকি, একটা রয়েছে হংকং এর সাথে, একটা সেই আফগানিস্তানের সঙ্গে, এই দুটো ম্যাচ যদি হেরে যায় তারা, তাহলেই কেবল বাংলাদেশের সম্ভাবনা বেশি। অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের দুটো করে যে ম্যাচ বাকি রয়েছে, সেই দুটো যাতে পরাজিত হয় কোনো এক দল, সেটা বাংলাদেশের একেবারে দোয়া দরুদ পড়তে হবে। আর যদি সেটা না হয় তাহলে ওই যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের জন্য অপেক্ষা করতে হবে, আর বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। নেট রান রেটেও এগিয়ে রাখতে হবে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের সঙ্গে বড় ব্যবধানে জেতা তো দূরের কথা, জিততে পারবে কিনা এটা নিয়ে প্রশ্ন। কারণ বাস্তবতা বলে তাদের যে স্পিন ভেরিয়েশন, তাদের যে ব্যাটিংয়ে এখন স্ট্রেংথ আগের চেয়ে বেড়েছে, এবং হংকংকে যেভাবে তারা উড়িয়ে দিয়েছে, সেই জায়গা থেকে খুব একটা সহজ হতে যাচ্ছে না। একেবারে নতুন নূর আহমেদদের কথা কিংবা সিদ্দিকুল্লাহ অটলদের কথা, আল্লাহ গজনফরদের কথাও যদি বলা হয়, তাহলেও কিন্তু বাংলাদেশ আসলে টাফ টাইম পার করবে তাদের সামনে। রশিদ নবীরা তো আছেনই, সুতরাং খুব একটা সহজ হতে যাচ্ছে না। এবং অঙ্কটা কিছুটা কঠিন হলেও বাংলাদেশের ম্যাচটা বলা যায় আফগানদের বিপক্ষে তার চেয়ে কঠিন হবে। সেটা জিততে পারলে বাংলাদেশ অবশ্যই গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত টিকে থাকবে, অপেক্ষা করবে। আর যদি হেরে যায় তাহলে স্রেফ বিদায় নিতে হবে। এই সমীকরণের দোলাচল পেরিয়ে বাংলাদেশ সবগুলো ম্যাচ যদি জিততে পারতো, ঘটনা অন্যরকম হতে পারতো। তবে লঙ্কানদের বিপক্ষে একেবারে নাজেহাল অবস্থা হওয়ার পর এখন এশিয়া কাপের এই টুর্নামেন্ট থেকে বাস্তবতা বলে বাংলাদেশে ছিটকে যাওয়ার সম্ভাবনাই বেড়েছে। তবে ওই অঙ্কের উপর ভরসা রেখে আর একটু অপেক্ষা তো করাই যায়। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। রঞ্জন শান্তকে আরও একবার যুক্ত করতে চাই। রঞ্জন শান্ত, ঠিক এই মুহূর্তে আপনি আমাকে শুনছেন, আমি একটা ডিসকাশন করতে চাই আপনার সাথে। ডিসকাশনটা কোন জায়গাতে? ধরেন আগামীকালকে নুরুল হাসান সোহান এবং সাইফ হাসান, এই দুজনের ব্যাপারেই কথা হচ্ছে। সাইফ হাসান তার এন্টায়ার ক্যারিয়ারে, ইন্টারন্যাশনাল ক্যারিয়ারে কোনোদিন চায়নাম্যান বোলারকে খেলেন নাই। যদি আপনি ঘরোয়া ক্রিকেটে চিন্তা করেন, তার এন্টায়ার ক্যারিয়ারে ঘরোয়া ক্রিকেটে চায়নাম্যান বোলারের মাত্র 4টা বল খেলেছেন। নুরুল হাসান সোহান তার এন্টায়ার ক্যারিয়ারে কোনোদিন চায়নাম্যান বোলারকে ইন্টারন্যাশনাল ক্রিকেটে খেলেন নাই। বছরে গড়ে তিনি চায়নাম্যান বোলার, ইভেন ডোমেস্টিক পর্যায়েও তিনি খেলেন নাই। লেগ স্পিন যদি বলি, দুইজনই বছরে গড়ে ঘরোয়া ক্রিকেটে 7 থেকে 8 বল করে খেলেছেন। এখন এই যখন অবস্থা, তখন আলটিমেটলি টপ ক্লাস চায়নাম্যান এবং টপ ক্লাস লেগ স্পিনের এগেনস্টে যখন তারা নামবেন, ডেফিনেটলি তাদের কাছ থেকে খুব বেশি কিছু কিন্তু প্রত্যাশা করা যায় না। আপনি এর আগেও বাংলাদেশ টিমের সিরিজ কভার করেছেন, টুর্নামেন্ট কভার করেছেন। এই যে বারবার একটা টুর্নামেন্টের মাঝপথে ঘুরে ফিরে একটা কথাই আসে যে ডোমেস্টিক ইনফ্রাস্ট্রাকচার, একজন সংবাদকর্মী হিসাবে, ক্রিকেটের মানুষ হিসাবে আপনার কাছে কতটুকু খারাপ লাগে? খুবই হতাশার সামি। আমরা কেন আসলে আবুধাবিতে বাংলাদেশ টিম থাকতে দুবাইয়ে যাব, এটা একটা প্রশ্ন। কারণ আমরা বাংলাদেশ টিমের সঙ্গেই থাকবো, বাংলাদেশ টিম ফলো করব, কারণ তারা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছে, তাই না? তো সেটার একেবারে কোনো রকম অবস্থা দেখা যাচ্ছে না, বিধায় আমাদের বড় ম্যাচ যেখানে ম্যাচে হাইপ রয়েছে, যেখানে কন্টেন্ট রয়েছে, সেদিকে দৌড়াতে হয়। আমাদের বাংলাদেশ থেকে আসা গণমাধ্যম কর্মীরা ভারত পাকিস্তান ম্যাচের প্রেস বক্সে বসতে পারবেন না। এর কারণ কি? এর কারণ বাংলাদেশ আসলে আলটিমেটলি ওই ম্যাচে নেই বলে, নাকি আসলে ভারত কিংবা পাকিস্তানের মতো হাইপ টিম না বলে, কিংবা ভালো কন্টেন্ডার না বলে, শুধু পার্টিসিপেন্ট হয়ে রয়ে যায় বলেই হয়তো ওই সম্মানের জায়গাটুকুও পায় না। এটা প্রত্যেকেই জানেন, কিন্তু কেউ হয়তো সেভাবে এটা নিয়ে কথা বলেন না। তবে এটাই হচ্ছে বাস্তবতা। আপনি যেটা বললেন সেটার কথা বলার জন্য আমি একটু হার্ষা ভোগলের কোট করতে চাই। দীনেশ কার্তিক হার্ষা ভোগলে এই তো গতকালই তো বোধহয় একটা কথা বললেন হার্ষা ভোগলে, যে বাংলাদেশ টিম কিংবা ম্যানেজমেন্ট এখনো রাইট ট্র্যাকে আসেনি, এই কারণে তারা বিলিভ করে যে এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব, আমাদের যা শক্তি আছে আমরা সেখান থেকে ট্রফি জিততে পারি। এই ভুল ধারণা থেকে বের হয়ে এসে তারা যখন বিশ্বাস করবে যেদিন থেকে যে আমরা এখন নট ক্যাপেবল এনাফ, আমাদের নিজেদের স্কিলে ঘাটতি, উইকেট থেকে শুরু করে সবকিছুতে বিশ্বমানের হতে হবে,
তাহলে সেই বিশ্বাসের দিন থেকেই শুরু হবে বাংলাদেশের প্রোগ্রেশন। বাংলাদেশ সেদিন থেকে উন্নতি করা শুরু করবে। তো চিন্তা চেতনাতেই যদি আপনি এরকম একটা ভুল বিশ্বাস নিয়ে থাকেন যে আপনি এই দল নিয়েই হঠাৎ করে আপনার রিশাদ ভালো করছে না, নাসুমকে এনে আপনি সে 5 উইকেট নিয়ে অন্য দলকে গুড়িয়ে দেবে, আপনার হৃদয় ভালো করছে না, আপনার সাইফ এসে একাই 30 বলে 70 রান করে দেবে, আপনি ম্যাচ জিতে যাবেন, তাহলে আপনি ভুলের স্বর্গে বাস করছেন। এবং সেই ভুলের স্বর্গ থেকে বের হয়ে এসে নিজেদের সম্পর্কে জানা, নিজেদের যে বাস্তবতা সেটা বুঝে বাংলাদেশ যেদিন থেকে রাইট ট্র্যাকে কাজ করা শুরু করবে সেদিন থেকেই উন্নতিটা হবে। তো সেই উন্নতি নেই, সেই রাইট ট্র্যাকে নেই, এখনো সেই ভুল বিশ্বাসে আমরা চলছি। এবং একইভাবে বাইরের দেশে সিরিজ কভার করতে এসে, টুর্নামেন্ট কভার করতে এসে একইভাবে বাংলাদেশি সাংবাদিক আর একজন ভারতীয় সাংবাদিকের মধ্যে পার্থক্য, প্রায়োরিটি সবকিছু তো রয়েছে। একটু হতাশার অবশ্যই, একটু না অনেকখানি। রঞ্জন, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আবুধাবি থেকে রঞ্জন শান্ত আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। এরপর তাকে প্রেস কনফারেন্সটাও কভার করতে হবে এবং অন্যান্য দিনের যে কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলো যমুনা টেলিভিশনের পর্দায় তিনি তুলে ধরবেন। এদিকে এশিয়া কাপের দিনের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের 172 রানের টার্গেটে এখন ব্যাট করছে ওমান। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 1 উইকেটে 8 রান। আবুধাবিতে টস হেরে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় স্বাগতিক আরব আমিরাত। উদ্বোধনী জুটি থেকে আসে 88 রান, 50 তুলে রামানন্দির শিকার হয়ে ফেরেন আলিশান শারাফু। আসিফ খান আউট হন ব্যক্তিগত 2 রানে। ছোট ছোট ঝড়ো ইনিংস আরেক ওপেনার ওয়াসিমকে যোগ্য সঙ্গ দেন জোহাইব এবং কৌশিক। সর্বোচ্চ 69 রান করে আউট হন ওয়াসিম, আর তাতে নির্ধারিত ওভারে 5 উইকেট হারিয়ে 172 রানের বিশাল পুঁজি পায় সংযুক্ত আরব আমিরাত। 2 উইকেট নেন জিতেন রামানন্দী। আমি একটু আমাদের সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করছি এই জায়গাটাতে, ঠিক এই মুহূর্তে ওমানের স্কোরটা কত যদি আমাকে আপনারা প্রোডাকশন কন্ট্রোল রুম থেকে জানান। 16 রান 1 উইকেটে, সেটা হচ্ছে এই মুহূর্তে ওমানের সংগ্রহটা, যেটা আপডেটটা একদম লেটেস্ট আপডেটটা আপনাদেরকে আমরা জানালাম, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে একটা আপডেট। বিসিবির আম্পায়ারিং বিভাগের পরামর্শক হিসেবে বাংলাদেশে এসেছেন সাইমন টফেল। রাজশাহীতে এসে দেখেছেন এনসিএল টি20তে আম্পায়ারদের পারফরমেন্স। বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হওয়ায় আম্পায়াররা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছেন, আপাতত সেদিকে মনোযোগ টফেলের। মূল লক্ষ্য আরও বেশি স্কিলড আম্পায়ার তৈরি, বিশেষ করে নারী আম্পায়ার। সাকিব আল হাসানের এই লাথি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম আলোচিত বিষয়। মূলত এই ঘটনা ঘরোয়া ক্রিকেটের প্রতীকী ছবি। আম্পায়ারিং নিয়ে ক্রিকেটারদের অসংখ্য অসন্তোষের বহিঃপ্রকাশ এসব ছবি। বলা হয়ে থাকে এসব কারণে বাংলাদেশের ক্লাব ক্রিকেটে আম্পায়ারিং করা কঠিন। আচ্ছা, বিসিবির আম্পায়ারিং ডিপার্টমেন্টের কনসালটেন্ট হয়ে বাংলাদেশে আসা দুনিয়ার এক সময়ের বিশ্বসেরা আম্পায়ার সাইমন টফেল যদি বাংলাদেশের ক্লাব ক্রিকেটে কাজ করতেন, আম্পায়ার ক্রিকেটারের এই দ্বন্দ্ব কিভাবে সামলাতেন? As an umpire, we can't afford to get emotionally hijacked. আম্পায়ার হিসেবে আমাদের ইমোশন নিয়ন্ত্রণে রাখতে হবে। অন্যদের সাথে আমাদের সম্মান দিয়ে কথা বলতে হবে। মনে রাখতে হবে আম্পায়ারই হবে মাঠের সবচেয়ে ঠান্ডা মাথার মানুষ। প্লেয়াররা আমাদের সঙ্গে দ্বিমত করে, কিন্তু আমরা তাদের সম্মান পেতে ভালোবাসি। সবাইকে বুঝতে হবে আমরাও মানুষ। আমরা চাই ভালো একটা খেলা হোক এবং কে জিতুক এটা আমরা পরোয়া করি না। And we all give our best and we try to do our best. আম্পায়ারদের সীমাবদ্ধতার তো আর শেষ নাই। এই যেমন লোকাল আম্পায়ারদের মনিটর করতে টফেল যে রাজশাহীতে এসেছেন, বৃষ্টিতে খেলাই হচ্ছে না। বারবার আম্পায়াররা ইন্সপেকশনে নামেন, মাঠ কখন খেলার উপযোগী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেন। আম্পায়ারিং তাই আউট নট আউটের বাইরে গিয়েও অনেক কিছু। It's a great question because people think that দারুণ একটা প্রশ্ন করেছো। মানুষ ভাবে ক্রিকেট মানেই আউট নট আউট, কিন্তু ক্রিকেট অনেকাংশেই সফট স্কিলের খেলা। কিভাবে সবাইকে ম্যানেজ করতে হয়, আত্মবিশ্বাস, চাপ জয়, ভালো সিদ্ধান্ত, এসব কিছু মিলিয়েই আম্পায়ারিং। that we apply our code of conduct. মূলত বিসিবির টপ লেভেল আম্পায়ারদের ট্রেনিং দেবেন টফেল, যাতে তারা ট্রেনিং দিয়ে তৈরি করতে পারেন ভবিষ্যতের আম্পায়ারদের। টফেলের মূল লক্ষ্য পুরুষ আম্পায়ারের পাশাপাশি নারী আম্পায়ারও তৈরি করা। Female umpires and referees. নারী আম্পায়ারিং এ আমাদের ভিত্তি খুবই দুর্বল। আমাদের খুব বেশি নারী আম্পায়ার নাই। শুরুতে কোয়ান্টিটির দিকে নজর দিতে হবে, পরে কোয়ালিটি, So that they can deliver what the game expects. 2 বছরের চুক্তিতে বিসিবির আম্পায়ার্স বিভাগের কনসালটেন্ট হয়েছেন সাইমন টফেল। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে জটিলতা, সমাধানে অপেক্ষা আদালতের রায়ের। এদিকে ঢাকার বিতর্কিত 14 ক্লাব নিয়েও জটিলতা। শেষ পর্যন্ত কি এই ক্লাবগুলো প্রভাব ফেলবে আসন্ন বিসিবি নির্বাচনের জটিল সমীকরণ, এই সমীকরণটাকে জটিল করে তুলতে পারে এই ক্লাবগুলো। এদিকে ঢাকা বিভাগ থেকে কাউন্সিলর হয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল।
সামনেই বিসিবি নির্বাচন, তার আগে আলোচনায় কারা হচ্ছেন কাউন্সিলর। তবে এর মাঝেই মালিকানা জটিলতায় 4 ক্লাব। নির্বাচনকে সামনে রেখে কাউন্সিলর মনোনয়নের চিঠি পাঠায় বিসিবি, যেখানে নেই ঢাকার লিগে খেলা 4 ক্লাবের নাম। চিঠি না পাওয়া ক্লাবগুলো হলো ঢাকা রেঞ্জার্স, গোল্ডেন ইগল, ঢাকা স্পার্টানস ও ব্লুজ ক্রিকেটার্স। এর আগে শনিবার জরুরি সভা ডাকে বিসিবি, যেখানে আলোচনার অন্যতম ইস্যু ছিল এই ক্লাব মালিকানার জটিলতা। একাধিক মালিকানা থাকায় কে পাবে বিসিবি নির্বাচনে ভোট দেওয়ার কাউন্সিলরশিপ, ডিসপুট সমাধানে বিশেষ কমিটিও করা হয় ওই সভায়। এই ক্লাবগুলো নিয়ে অনেক জটিলতার সৃষ্টি হয়েছে, বিভিন্ন জন মালিকানা দাবি করছে। তো এটা এখন বিসিবি যেটা করেছে সেটা হলো আইনের উপর ছেড়ে দিয়েছে। আমরা চাই যে প্রকৃত মালিক যারা, তাদের হাতে এই ক্লাবগুলি থাকুক। যারা মাঝখানে অনেক কিছু জটিলতার সৃষ্টি করছে তারা, আমার মনে হয় তাদের কোনো স্থান হবে না, যেহেতু আইনের মাধ্যমে এটা ফয়সালা হবে। এদিকে গত 8 সেপ্টেম্বর বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে একটি চিঠি পাঠায় দুর্নীতি দমন কমিশন দুদক। বিসিবি নির্বাচনে বিতর্কিত 14টি ক্লাবের কাউন্সিলরশিপ গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে। তবে এই ক্লাবগুলোকে ক্রিকেট ধ্বংসের কারিগর হিসেবে রিপোর্টে উল্লেখ করেছিল দুদক। গত 17 বছর এই ক্লাবগুলি বিভিন্ন সময় খেলেছে এবং ইভেন গত বছরও কিন্তু লিগে খেলেছে 5 আগস্টের পরে। তখন কিন্তু কোনো জটিলতা হয়নি। যদি জটিলতা থাকতো তাহলে কিন্তু এই ক্লাবগুলি লিগে খেলতে পারতো না। এখানে একটি পজিটিভ দিক হলো, এখানে দেখেন 250 থেকে 300 ছেলে কিন্তু এখানে ক্রিকেট খেলেছে, যারা ওই সময় এগুলি তোলার পিছনে বা যে ধরনের অভিযোগ আসছে সেগুলি যারা করেছে তাদের ব্যাপারে ব্যবস্থা নিতে পারতো, বাট আনফরচুনেটলি তখন কিন্তু কেউ কোনো কথা বলেনি। এদিকে এখন পর্যন্ত 15-র অধিক কাউন্সিলরশিপ ফর্ম জমা দিয়েছেন বিসিবিতে, যার মাঝে ঢাকা বিভাগীয় অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন পেয়েছেন বোর্ড প্রধান আমিনুল ইসলাম বুলবুল। 17 তারিখ ডেডলাইন থাকলেও 2 দিন বাড়িয়ে এই মেয়াদ বাড়ানো হয়েছে 19 সেপ্টেম্বর পর্যন্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। বৈরী আবহাওয়ার কবলে এনসিএল টি-20 2 দিনের 4 ম্যাচের 3টাই বন্ধ, অন্যটা হয়েছে 10 ওভার। বাধ্য হয়ে বগুড়া থেকে সব ম্যাচ আনা হয়েছে রাজশাহীতে। একদিনের বিরতি দিয়ে মঙ্গলবার কোনো ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দুধের স্বাদ নাকি ঘোলে মেটায়, সৌম্য সরকার, এনামুল হক বিজয়রা যেন সেটাই করলেন। বৃষ্টিতে ম্যাচ হয়নি, সোমবার শেষ বিকেলে ক্রিকেটারদের সময় কাটল 6 হিটিং চ্যালেঞ্জে। এর আগে দিনভর রাজ্যের আলস্য, বারবার বৃষ্টি নেমেছে, বৃষ্টি থেমেছে, ক্রিকেটারদের সময় কেটেছে শুয়ে বসে আর আড্ডায়। স্থানীয় লোক এবং আবহাওয়া অফিসের সঙ্গে কথা বলেছে বিসিবির টুর্নামেন্ট কমিটি। তাদের সঙ্গে কথা বলে বৈরী আবহাওয়ার কারণে একদিন বিরতি দিয়ে 17 তারিখ থেকে আবারও শুরু হবে এনসিএল টি-20 খেলা। বগুড়ার বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠে পানি জমেছে, ফলে বগুড়ায় আর খেলা হবে না। সব ম্যাচ শিফট হয়েছে রাজশাহীতে। একদিন বিরতি দেওয়ায় 19 তারিখ রাজশাহী পর্বের খেলা শেষ হওয়ার কথা থাকলেও আপাতত শেষ করার চিন্তা ভাবনা করা হচ্ছে 20 তারিখ। সেই হিসেবে সিলেট পর্ব শুরু হবে 22 তারিখ থেকে, একদিন করে সব পেছাবে। টানা বৃষ্টি এবং বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে রাজশাহী এবং বগুড়া থেকে খেলা সরিয়ে একেবারে সিলেটে নিয়ে যাওয়ার কথা শোনা গেলেও উত্তরাঞ্চলে ক্রিকেট প্রসারের জন্য আপাতত সেই পথে হাঁটছে না বিসিবি। তারা সর্বাত্মক চেষ্টা করছে অন্তত যেন রাজশাহীতে বাকি যে ম্যাচগুলো আছে এনসিএল টি-20 প্রথম পর্বের, সেই ম্যাচগুলো অনুষ্ঠিত করা যায়। একদিন বিরতি দিয়ে যেহেতু শুরুই হবে, তাই বগুড়া থেকে মাঠ ঢাকার যেসব কাভার আছে সেগুলো রাজশাহীতে আনা হচ্ছে, যাতে মাঠে দর্শকরা আসতে পারেন, খেলা দেখতে পারেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাজশাহী। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন জাতীয় নারী ফুটবল দলের ক্যাপ্টেন আফিদা খন্দকার। সোমবার সামাজিক ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য 12 জনকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দেওয়া হয়। ক্রীড়া ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ক্রীড়া, কলা এবং সংস্কৃতি ক্যাটাগরি থেকে পুরস্কারের জন্য মনোনীত হন আফিদা। তার নেতৃত্বে প্রথমবারের মতো মহিলা এশিয়া কাপ ফুটবলের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ নারী ফুটবল দল। এছাড়াও আফিদার নেতৃত্বে 2024 সালে সাফ অনূর্ধ্ব 19 মহিলা টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় লাল সবুজরা।
আরও একটি রেকর্ড বুকে নাম উঠল বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসির। তবে মাঠের ফুটবল নয়, এবার ভিন্নভাবে তার বার্সেলোনার রুকি কার্ড বিক্রি হয়েছে রেকর্ড 18 কোটি টাকা। এতে করে ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড হয়ে উঠেছে এটি। ফ্যানাটিক্স কালেক্টের নতুন ব্যক্তিগত লেনদেন নেটওয়ার্কের মাধ্যমে বিক্রি করা হয় এটিকে। মূলত রুকি কার্ড তৈরি করা হয় একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের শুরুর দিকে, যেখানে উল্লেখ থাকে প্লেয়ারের নাম, দল এবং জার্সি নাম্বার। ফুটবল মাঠে জাদুকরি ড্রিবল, অগণিত গোল আর চোখ ধাঁধানো শিরোপা। লিওনেল মেসির নাম শুনলেই ফুটবল প্রেমীদের চোখে ভেসে ওঠে এসব চিত্র। মাঠে একচেটিয়া দাপট দেখানো এই তারকা মাঠের বাইরেও সেরাদের সেরা, যার প্রমাণ মিলেছে মেসির রুকি কার্ড বিক্রির সময়। একজন খেলোয়াড়ের প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ডকেই মূলত বলা হয়ে থাকে রুকি কার্ড। সাধারণত এটি তৈরি করা হয় একজন খেলোয়াড়ের ক্যারিয়ারের শুরুর দিকের সময়ে, যেখানে উল্লেখ থাকে প্লেয়ারের ছবি, নাম, দল ও জার্সি নাম্বার। এবার মেসির সেই কার্ডটাই বিক্রি হলো রেকর্ড $1.5 মিলিয়ন, যা বাংলাদেশি মুদ্রায় 18 কোটিরও বেশি। আর তাতেই ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড হয়ে উঠেছে এটি। 2004-05 প্যানিনি মেগা ক্র্যাক্স PSA 10 হলো বার্সেলোনায় মেসির অভিষেক মৌসুমের অফিসিয়াল কার্ড, যা অত্যন্ত দুর্লভ এবং নিখুঁত অবস্থায় থাকায় সংগ্রাহকদের কাছে বেশ মূল্যবান। কার্ডটি বিক্রি হয়েছে ফ্যানাটিক্স কালেক্টের নতুন ব্যক্তিগত লেনদেন নেটওয়ার্কের মাধ্যমে। আমাদের কাছে এমন অনেকগুলো কার্ড এবং ক্রেতার নেটওয়ার্ক আছে যাদের সঙ্গে আমরা কাজ করতে পারি। এটি একটি শক্তিশালী হাতিয়ার। আমাদের উদ্দেশ্য হলো মানুষ যেসব কার্ডের খোঁজ করে তাদের কাছে সেগুলো সরবরাহ করা। আমরা চাই সংগ্রাহকেরা যেন যে কোনো উপায়ে তাদের পছন্দের কার্ড পেতে পারেন। ব্যক্তিগত লেনদেন সেটিরই একটি উপায়। এর আগে সর্বোচ্চ দামি ফুটবল কার্ডটি ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের। 2022 সালে পেলের 1958 সালের আলিফা বোলাগেট কার্ডটি বিক্রি হয়েছিল $13,30,000, যা বাংলাদেশি মুদ্রায় 16 কোটিরও বেশি। সাঞ্জনা আইভি, যমুনা স্পোর্ট। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।